দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এখনো যেন আলোচনার তুঙ্গে। কারো বিরুদ্ধে দুদকে অভিযোগ, কারো দুর্নীতি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ, আবার কারো বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। রাজনীতির নানা দিক নিয়ে আজকে আলোচনা করব। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক এম এ আজিজ। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরো আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগতম আপনাকে। আমি প্রথমে এম এ আজিজ আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। যেমনটি আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছাড়ার পরপরই তাদের নানা উপদেষ্টাদের এবং অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য ব্যক্তিদেরও, যেমন পিআইবির মহাপরিচালকেরও গতকালকে একটি দুর্নীতি বিষয়ক সংবাদ আমরা দেখলাম। এই যে সংবাদগুলো আসছে, আপনার কি মনে হয় এমনটি কি হবার কথা ছিল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ফুয়াদ ভাইকে এবং দর্শক শ্রোতা। দেখেন, এইগুলো কিন্তু মাস মিডিয়ার খবর নয়, এটা দুদকে অভিযোগ পড়েছে। না, গতকালকে যে ইয়াটা হয়েছে, সংবাদটা প্রকাশ হয়েছে, এটি ধরে ধরে নথিতে কোথায় অনিয়ম করেছে এবং যাদের নামে বিল করেছে পিআইবি সেই ব্যক্তিকে ফোন করে, আমি সেটাই বলছি, সরকারের অনেকে কালের কণ্ঠে তাদের একটা অনুসন্ধানী রিপোর্ট করেছে। এবং আপনি খেয়াল করেছেন কিনা, আপনার সময় টিভিতে হেড অফ নিউজকে পিআইবি ডিজি টেলিফোন করেছে যে আপনারা নিউজ যদি করেন আমি আইনের আশ্রয় নেব। এই কথাটা বলার পরে সে আবার অনেক বড় লেখা লিখেছে, ফেসবুকে দিয়েছে। তো সুতরাং এখানে তদন্ত হওয়ার আগে আপনি যেমন উপদেষ্টা পরিষদের বললেন, বেশ অধিকাংশ উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে, আর পিআইবিতে কালের কণ্ঠে রিপোর্ট ছাপা হয়েছে এবং সমকালে এই ঘটনা ঘটেছে। এখন এটা তো তদন্তের দাবি রাখে। আগে তো আমরা অভিযোগ তো অভিযোগই, অবশ্যই অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর অভিযোগ যদি হয়ে যায়, যেমন ধরেন আমাদের দুদকেও তো আইনের শাসন নাই, সুশাসন নাই, তাই না? কারণ আমার শ্বশুর বাড়ি বক্সিগঞ্জে, সেখানে এক ব্যক্তির নামে অভিযোগ আসছে। অভিযোগ দুদক তদন্ত করেছে, সেই তদন্তে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। হওয়ার পরে আবার অভিযোগ হয়েছে, একই অভিযোগ আবার দুদক তদন্ত করেছে, মিথ্যা প্রমাণিত হয়েছে, অর্থাৎ নিচের দিকে অফিসার। এরপরে দেখা গেল তার বিরুদ্ধে কোর্ট থেকে আপনার আসছে, তার নিজের এবং তার ছেলেমেয়ের সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিছে। ফ্রিজ করার পরে এখন সে অসুস্থ, সে চিকিৎসায় যেতে পারতেছে না। তার বক্তব্য হচ্ছে সে ডিজির কাছে দরখাস্ত করেছে, আপনি চার্জশিট দিয়ে দেন, যা পান চার্জশিট দিয়ে দেন, অথবা আমার অ্যাকাউন্টটা অন্তত পক্ষে ছেড়ে দেন, আমি চিকিৎসা নেই। তো সেটাও ডিজি হেয়ার করে নাই। সুতরাং এখন এই জন্যই বলছি যে এটা তো দুদকে তো সুশাসন নাই। এখন তদন্ত কিভাবে হবে সেটাও ব্যাপার, তার আবার কোর্টে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং অভিযোগ আসতেই পারে। অভিযোগ মানে আমায় বিএসএস থাকার সময় আমার বিরুদ্ধেও কিন্তু দুদকে অভিযোগ হয়েছিল, কিন্তু সেটা প্রমাণিত হয়নি। অভিযোগ হওয়া মানেই কিন্তু দোষী না, অবশ্যই না। আপনাকে অপেক্ষা করতে হবে, তদন্ত হবে। কারণ এখন ধরেন অধিকাংশ উপদেষ্টার বিরুদ্ধে আর পিআইবি ডিজি সহ অভিযোগ এসেছে, এটা তো আমরা উড়িয়ে দিতে পারি না, যেটা শত্রুতা ব্যস্ত অভিযোগ আসছে। নামেও তো অভিযোগ দিয়েছে, বেনামে না, নামেও দিয়েছে। সুতরাং এটা তদন্ত হোক, এ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। জি, যদি বলি একজন উপদেষ্টা মানে ব্যাংক হিসাব তলব করেছিল, তো এরপরে সে নিজেই ফেসবুকে দিয়েছে। আমি আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কথা বলছি। তিনি যে স্টেটমেন্ট দিয়েছে এটি খুবই ভালো দিক, যে স্বচ্ছতার জায়গায় তিনি স্পষ্ট। কিন্তু একটি জায়গা নিয়ে খুব প্রশ্ন তৈরি হয়েছে, তার স্ত্রীর যে ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন, যে এটি একটি বন্ধের দিনে, যদিও আমরা জানি অনলাইনে বন্ধের দিনে আবেদন করা যায়, কিন্তু সেদিন থেকে কিন্তু ভ্যালিড হয় না। না, ওটা আমি দেখেছি। ওটা আমি দেখেছি। যেহেতু সে আগাগোড়ার থেকে অনেক সমালোচনা তার বিরুদ্ধে ছিল, সে ফেসবুকে না দিয়ে অভিযোগটা দুদকে আসছে, অভিযোগ দুদকে না দিয়ে সে অভিযোগটা ফেসবুকে দিল কেন? এক নম্বর, এটাই হচ্ছে সে নিজেকে
ক্লিন জনগণের কাছে প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু দেওয়ার সময় তার দেখা গেল যে তার একটা জায়গায় ত্রুটি রয়ে গেছে, ওই ত্রুটিতেই তো দুদক ধরতে পারে। আচ্ছা, এখন তো ফেসবুকে সে রেকর্ডেড, সে নিজে দিছে, পরে তাহলে আবার তিনি এডিট করেছেন, ওই অংশটা সরিয়ে নিয়েছেন। এডিট করলে তো হবে না, রেকর্ড তো রেকর্ডই রয়ে গেছে। আমার কথা হচ্ছে যে এটা নিরপেক্ষভাবে, যেহেতু তারা উপদেষ্টা ছিল, সরকার প্রায় 17 মাস সরকার চালিয়েছেন, তাদের যেসব অভিযোগ আসছে সেই অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে দোষী হলে তো তাদের বিচার হবে, দোষী না হলে তারা খালাস পাবে। এখন পলিটিক্স, এটাও তো এক ধরনের পলিটিক্স। এখন ফুয়াদ ভাই পলিটিক্স করে, আমি পলিটিক্স করি না। উনি কিন্তু এখন উনি একটা পিপুলস পারসেপশনের উপরে, ওনার একটা কথার উপরে নির্ভর করে অনেক কিছু, তাই না? পিপুলস পারসেপশন একটা পলিটিশিয়ানের জন্য বিরাট ব্যাপার, তাই না? আমি ব্যক্তির উপরেও ধরেন আমার বিরুদ্ধে যদি প্রোপাগান্ডা হয়, আমি ক্ষতিগ্রস্ত হব না, সমাজে হেও হব না, এরকম। তো আমার মনে হয় নিরপেক্ষ তদন্ত হোক, এ পর্যন্ত আমরা। জি, সুন্দর বললেন, নিরপেক্ষ তদন্তের অপেক্ষা আমাদের করা উচিত। ধন্যবাদ আপনাকে। ফুয়াদ ভাই, যদি বলতেন যে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা আমরা নির্দলীয় হিসেবেই জানতাম, পরবর্তীতে এখন কিন্তু নানাভাবে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ নানা রাজনৈতিক দলগুলো আনছে, এমনকি মানে কেউ কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগও আনা হয়েছে। কিভাবে দেখছেন টোটাল বিষয়টা কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই অভিযোগগুলো আসলে নতুন না। আপনার মনে থাকার কথা যে বিএনপি কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করে 4 জন উপদেষ্টার নাম ধরে পদত্যাগ দাবি করেছিলেন। তাদের একজন আবার এখন মন্ত্রী হয়েছে। তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর এখন যিনি মুখ্য সচিব, তিনি খালেদা জিয়ার পিএস ছিলেন, এবং তিনি কিন্তু আপনার সার্ভিং মানে কর্মে থাকা আমলাদের সামনে একটা বক্তব্যে বলেছিলেন যে 8 জন উপদেষ্টার ব্যাপারে তাদের কাছে নথি আছে, সময় মতো সেগুলো ফাঁস করা হবে, পাবলিক করা হবে। তো উনি এটা কখনো করেন নাই পাবলিকলি, বাট আমরা আশা করবো যেহেতু এগুলো বলেছিলেন, ওনাদের কাছে কি কি নথি আছে সেগুলো ফাঁস করা উচিত। তারপরে তো আমরা দেখেছি, ধরেন এখন মন্ত্রী হয়েছে ভিপি নূর, সে সকালে সন্ধ্যায় ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করত, মাহফুজের, আসিফের, নাহিদের, আবার বিকাল সন্ধ্যায় গিয়ে তদবির করতো তাদের কাছে। তো এখন আমরা মনে করতেছি যে এই হাস্যরস মানে বাচ্চা সুলভ রাজনীতি থেকে দেশ থেকে বেরোয় আসা দরকার। যদি কারো কাছে কারো ব্যাপারে সলিড এভিডেন্স থাকে, আপনি প্রাতিষ্ঠানিকভাবে সেটা জমা দেন। আপনি তলব করেছে তো তলব তো করতে পারে, যে কোনো নাগরিকের ব্যাপারেই তো আপনি সম্পদের তলব করতে পারেন। দুদক ইনভেস্টিগেট করুক, করে দেখুক কিছু আছে কিনা, না থাকলে আপনার এটা নিয়ে হইচই করবার কিছু নাই। বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে রাজনৈতিকভাবে অন্যদেরকে হেয় করার একটা কালচার তো আছে, এবং কন্টিনিউয়াসলি দেখবেন যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা, তারপরে এনবিআরকে দিয়ে রাজস্ব মামলা দিয়ে হেনস্থা করা, বাংলাদেশ ব্যাংকে দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়েছে এগুলো দিয়ে হেনস্থা করা, পত্রিকাতে, গণমাধ্যমে, টেলিভিশনে যে কোনো সময় একটা মিথ্যা সূত্রে পাওয়া খবর, অমুক বলেছেন, তারপরে বিশেষজ্ঞরা বলেছেন, এরকম হাওয়াই মিঠার প্রচুর খবর এখন আসতেছে, এগুলো দিয়ে মানুষকে হেনস্থা করা, এই কালচারগুলো থেকে বের হয়ে আসা দরকার। আমরা দেখবেন হাসিনার বিচার যখন চাই, তখন কিন্তু আমরা বলি যে হাসিনার আমাদের শত্রু, দেশের শত্রু, কিন্তু তার ব্যাপারেও সর্বোচ্চ ইনসাফ করতে হবে। কারণ একটা রাষ্ট্র হয়ে ওঠে তখনই যখন সে তার শত্রুর সাথে ইনসাফ করতে পারে। এটাই হচ্ছে রাষ্ট্রের মেজারমেন্ট, সঠিক অপরাধের বিচার হোক। এক্স্যাক্টলি। তো এই জন্য আমার মনে হয় যে হয়রানি করা, অথবা আসিফ যখনই ঘোষণা দিয়েছে সে ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচন করবে, কাউন্টারে 1-2 সপ্তাহের ভিতরে দেখলাম তাকে হেনস্থা করা, এটা করা সেটা করা, অনলাইনে অফলাইনে। একজন লিখেছে সে নাকি এনসিপিকে 70 কোটি টাকা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো তো সিরিয়াস ডিফেমেশন, মানে মানহানিকর স্টেটমেন্ট। তো সেগুলো করার বদলে যদি কারো কাছে খুব সিরিয়াস এলিগেশন থাকে যে সে তার শপথ ভঙ্গ করেছে, সে রাগ অনুরাগের বশীভূত হয়ে কাজ করেছে, দুর্নীতি করেছে, সেগুলো তদন্ত করা হোক, অভিযোগ জমা দেওয়া হোক, দুদক তদন্ত করুক। দুদক তো ইতিমধ্যে ইন্টারিমের যে টিম ছিল তারা রিজাইন করেছে, নতুন টিম, সরকারের টিম, এবং দলীয় বিবেচনাতে এগুলো হবে ধারণা করছি। এসালমের যারা পছন্দের লোক থাকবে তাদেরকেই দুদকে মনোনয়ন দেওয়া হবে, নমিনেশন দেওয়া হবে। সো তারা তদন্ত করে বের করুক না, কাদের কি আছে না আছে, পাবলিক করে দেখ, বিচার করুক। আচ্ছা, আর কিন্তু সন্দেহভাজন বলতে একটা ব্যাপার কিন্তু থাকে, আপনার আচরণগত বৈশিষ্ট্য পর্যালোচনা কিন্তু ইনভেস্টিগেশনের আওতায় পড়ে, তাই না?
তো এই যে ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ল্যাকিংসটা নিয়ে এখন ব্যাপক সমালোচনা হচ্ছে, উনি একটি স্টেটমেন্ট দিলেন কিন্তু সেখানে মানে ছোট্ট একটা স্টেটমেন্টেই গড়মিল, এই গড়মিলটা মানে কি ইন্ডিকেট করে আপনার মনে হয়? এখানে তো সবকিছু মানে বিষয় হলো যে এটা কে করবে। ধরেন আসিফ যদি দুর্নীতি করে থাকে সেটার বিচার কি মোহনা টেলিভিশনের টকশোতে করা সম্ভব? না। সেইটা কি ফেসবুকে করা সম্ভব? আপনি দেখলেন বিশ্বজিৎ ছেলেটাকে ছাত্রলীগের ছেলেরা কুপিয়ে মেরেছে, আমরা সারা বাংলাদেশ ভিডিও দেখেছি কারা কারা মেরেছে। আবরার ফাহাদকে ছাত্রলীগের ছেলেরা কারা কারা সারা রাত নির্যাতন করে মেরেছে আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। এর মধ্যে কিন্তু পরবর্তীতে যে শিবিরের যারা ছাত্রলীগের ছিল এরকম দু একজন নাম আছে। না, মূল পয়েন্টে আসে, জাজ কি এই ভিডিওটা দেখে কালকে রায় দিতে পারবে যে আমি তো অলরেডি দেখলাম, সো অমুক 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 তোমরা দোষী, তোমাদেরকে গ্যালোতে পাঠিয়ে দিচ্ছি, মৃত্যুদণ্ডের আসামি করে দিলাম? একজন জাজ তো এটা করতে পারে না। তাহলে বিচারের একটা বিচারিক প্রক্রিয়া আছে। এখন যার বিরুদ্ধে অভিযোগ আসুক, সিরিয়াসলি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা সেটা তদন্ত করে বিচারের কাছাকাছি নেওয়া দরকার। আননেসেসারিলি ফেসবুকে এটা করে যেটা হবে, হেয় প্রতিপন্ন করা যাবে, মানহানি করা যাবে, একজনকে টেনশনে রাখা যাবে, প্রেশার ক্রিয়েট করা যাবে, কিন্তু এগুলো করে আলটিমেটলি লাভ হয় না। তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হয়েছে, তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির মামলা হয়েছে না? তো হওয়ার পরে কি হয়েছে? শেখ হাসিনা প্রমাণ করতে পারছে। বেগম জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকার অরফানেজ ট্রাস্টের মামলা হয়েছে না? তাকে জেলে নিয়েছে না? কিন্তু মামলা কি প্রমাণ হয়েছে? শেষ পর্যন্ত থেকেছে? তো এগুলো তো আমরা দেখেছি এবং আমরা এগুলো দেখে ক্লান্ত। আমরা আশা করব বিএনপি তার 16 বছরের ভোগান্তির ইতিহাস থেকে শিক্ষা নেবে, এবং যা যা তার উপরে হয়েছে একই রকমের জুলুম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, হেনস্থা করার এই কালচার বন্ধ করা দরকার। বিচারে যদি সলিড এভিডেন্স থাকে বিচার করেন, কিন্তু হেনস্থা করিয়েন না। এক্স্যাক্টলি, চমৎকার বলেছেন। আমরা এম এ আজিজ, এই মুহূর্তে উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টার একটি বক্তব্য বেসরকারি টেলিভিশন দেওয়া সাক্ষাৎকারের একটি অংশ নিয়ে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। যেটা আমরা দেখেছিলাম খুব সহনশীল রাজনীতিতে, আমরা নির্বাচনের পরে আবার ফিরেছিলাম জামাতের ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীর যাওয়া, এই যে সৌহার্দ্যপূর্ণ একটি ইতিবাচক দিক আমরা পরিলক্ষণ করছিলাম। কিন্তু এই উপদেষ্টা সৈয়দ রেজানা হাসানের একটি বক্তব্যে পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছে জামাতে, এবং তারা বলেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে তাকে সহ এবং আরেকজন উপদেষ্টা যিনি এখন মন্ত্রণালয়ে আছেন, হ্যাঁ খলিলুর রহমান সাহেব, পররাষ্ট্রমন্ত্রী যিনি, এই দুজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদেরও দাবি জানিয়েছে জামাতে ইসলাম। আপনি কি বলবেন? দেখেন, রেজানা হাসানের এই ইন্টারভিউটা আমি দেখেছি, শুনেছি। তিনি ডাইরেক্টলি কোনো দলকে 11 দলকে দায়ী করে নাই। তিনি নারীদের ব্যাপারে বিশেষ স্ট্রেস দিয়েছে। যখন ওই চ্যানেল 1-এর সাংবাদিক প্রশ্ন করেছে এই যে ধরেন মব সন্ত্রাস, সেই নারীদের উপরে উগ্রবাদ ইত্যাদি ইত্যাদি, তখন তিনি ওই স্পেসিফিক ওই জায়গাটাতে সে বলেছে আমরা নারীদেরকে যে তাদের উপরে যে হেনস্থা করা হয়েছে, অর্থাৎ তারা যাতে মেইন স্ট্রিমে না আসতে পারে সেটাকে আমরা দমন করেছি, এটা সে বলেছে। এই ফাঁকে আরেকটা শব্দ ছিল, ওই উপস্থাপক কিন্তু বলছিলেন যে তারা তো এখন বিরোধী দলের ভূমিকায় আছে, তখন কিন্তু তখন উনি বলেছেন যে ওই অংশ, হ্যাঁ ওই নারীদের ওই অংশের কথা বলেছে। এটা কিন্তু বিরোধী দল বলেন, বলছে ওই অংশকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। আচ্ছা, এটা বলছে। এটাতে এখন ইন্টারপ্রিটেশন দিয়ে 11 দল মাঠে নেমে গেছে যে তাহলে তাদেরকে রিমান্ডে নিয়ে তাকে গ্যারেজ করে জিজ্ঞেস করা হোক যে এখানে কারচুপি হয়েছে। এটা যদি আপনি এভাবে টেনে নিয়ে যদি দায়ী করেন, দায়ী করা যায়, না করলে না করা যায়। তারা তো অপোজিশনের কথা বলে নাই, বলছে নারীদের স্পেসিফিক্যালি স্লটটা ছিল নারীদের আর মব সন্ত্রাসের উপরে, সেই কথা বলতে গিয়ে নারীদের বিষয়টাই মুখ্য ছিল। তো সুতরাং এতে পুরো দল সব 11 দল মাঠে নেমে যাওয়া, এটাতে আমি মনে করি এটা রাজনীতিতে অঙ্গনে একটা অস্বস্তি সৃষ্টিত হয়েছে। আর ফরেন মিনিস্টার যাকে হলো তাকে নিয়ে একটা প্রশ্ন তো আছেই জনমনে। তিনি তো উপদেষ্টা ছিলেন এবং বিএনপিও তার পদত্যাগ চেয়েছিলেন, হঠাৎ করে দেখা গেল সে ফরেন মিনিস্টার। এখনো আমরা জানি না, কিন্তু গণতান্ত্রিক দেশ, নির্বাচন হয়ে একটা সরকার গঠন হয়েছে, তিনি কেন কোন প্রয়োজনে
উপদেষ্টার থেকে ফরেন মিনিস্টার হলেন, তাহলে সব উপদেষ্টাই কেন মন্ত্রী হলেন না? এই প্রশ্ন কিন্তু জনমনে আছে। কারণ ওই উপদেষ্টার নিয়ে অনেক প্রশ্ন ছিল, আমরাও বিতর্ক করেছি। তিনি এমন বলেন তো দেখি, ওই উপদেষ্টা এমন কি কাজটা করেছে? বাংলাদেশে উপদেষ্টা হওয়ার পরে তাকে খলিলুর রহমানকে জানা হয়েছে কোন পজিটিভ দৃষ্টি, আপনি বলেন এই 17 মাসে কোন পজিটিভ ওয়ার্কটা তিনি করেছেন? তিনি অনেকগুলো বিদেশি চুক্তির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গোপন চুক্তি ছিল, গোপন চুক্তি অনেক জায়গায় গেছে। তো এই যে কয়েকটা দেশের সাথে একসাথে বসছিল, তাকে তো বলে দেওয়া হয়েছে, থ্রেট করা হয়েছে, সেগুলো তো ফাঁস করে নাই। উনি কিন্তু 2 দিন আগে উনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে বাংলাদেশের, সেই বিষয়ে উনি বলেছেন যে এই বাণিজ্য চুক্তি করার আগে বাংলাদেশের প্রধান দুটি দল বিএনপি এবং জামাতের কনসার্ন নেওয়া হয়েছে। হ্যাঁ, বলছে এটা। আমি একটু উল্লেখ করি, আজকে কিন্তু জামাতের আমির তার এই বক্তব্যকে খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন যে জামাত এই বিষয়ে কিছুই জানে না। তাহলে আমরা কার বক্তব্যকে এখানে সঠিক ধরব? না, বিষয়টা হচ্ছে যে গোপন চুক্তি করেছে, ওখানে লাস্টের চুক্তি করেছে একটা জয়েন্ট সেক্রেটারিকে পাঠানো হয়েছে। অর্থাৎ ডক্টর ইউনূস সরকার কোন যাকে ট্রাস্ট করেছে ইউনূস, সে ছাড়া কোনো দলকে জিজ্ঞেস করবে, তাদের কনসার্ট নেবে, এবং সামনে নির্বাচন, বিএনপি বা জামাত ইসলাম তাকে বলবে গোপন চুক্তি করে আসেন, এটা কি বিশ্বাসযোগ্য কথা হতে পারে? আমি অন্তত বিশ্বাস করি না। গোপন চুক্তি এই সরকার, আপনি দেখেন ওই রাষ্ট্রপতির সাক্ষাৎকারও কালের কণ্ঠে ছাপা হয়েছিল, সেখানে দেখেছেন এই 17 মাসে একটা বার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার পরেও একদিনের জন্য কিন্তু প্রধান উপদেষ্টার সাথে প্রেসিডেন্টের দেখা হয় নাই। অনেক প্রজ্ঞাপন জারি করেছে, আদেশ জারি করেছে, তিনি জানেন না, প্রেসিডেন্ট জানেনও না। সুতরাং এইটা কিন্তু জাস্ট তার, আমি বলবো যে স্ক্রিন সেভ করার জন্য এই কথা বলেছে। বড় দুই দল অর্থাৎ বিএনপি এবং জামাতকে জানায় গোপন চুক্তি করেছে, এটা হইতে পারে না, এটা অবাস্তব। সামনে নির্বাচন, কোনো দলই এই কথা বলতে পারে না যে আপনারা গোপন চুক্তি করে আসেন। তাহলে তারা বলুক, তাদের কিন্তু বলাক যে তারা জামাত ইসলাম বিএনপি বলুক যে গোপন চুক্তিটা কোন চুক্তিতে সায় দিয়েছিল। আমরা তো এখনো জানি না গোপন চুক্তিতে এখনো কি আছে জানি না। তো আবার উনি একথাও বলেছে এই চুক্তি এখন রিভাইজ করা যাবে। গোপন চুক্তি আমেরিকা এত সহজ নাকি? হ্যাঁ, সরকার প্রধান তুলে নিয়ে আসে, নরিয়াকে তুলে নিয়ে আসে, লিবিয়ার গাদ্দাফিরে মেরে ফেলছে তেলের জন্য, সাদ্দামরে নির্দোষ মেরে ফেলছে, এখন ইরাক দখল করার চেষ্টা করতেছে। এখন আপনি তার সাথে গোপন চুক্তি করছেন। যখন প্রধানমন্ত্রীকে কংগ্রেচুলেট করছে আপনার ট্রাম্প, তখনও কিন্তু ওইটা গোপন চুক্তির কথা ইনডাইরেক্টলি উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, সুতরাং এটা সঠিক আমার কাছে গ্রহণ হয়। ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার ফুয়াদ। আমরা আপনার কাছে একটু সমাধান পরামর্শ চাই যে এই যে গোপন চুক্তি হয়ে গেল, যেটি একটি দল এরই মধ্যে আজকে জামাতের আমির তিনি কিন্তু এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন, উনি বলেছেন যে না আমরা জানতাম না। এই যে গোপনের মধ্যে আরো গোপনীয় দোলাচল, এ থেকে উত্তরণের উপায় কি? প্রথম কথা হচ্ছে যে চুক্তি বিটুইন দ্য স্টেটস যেভাবে হয় এটা সেভাবেই হয়েছে। একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে চুক্তি ঢাকঢোল পিটায়া প্রত্যেক দিন আমরা এই ধারা দিচ্ছি, আমেরিকা আমাদেরকে কাউন্টার এই ধারা দিয়েছে, এইটা আবার প্রত্যেক দিন গণমাধ্যমে আসবে, এই ধারা ওই ধারার পক্ষে সারা দেশের মানুষ বক্তব্য দেবে, ইট ডাজন্ট ওয়ার্ক। চুক্তি গভর্নমেন্টই করে। বাংলাদেশের আমাদের সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে চুক্তি করবার পরে এটা পার্লামেন্টে উঠাইতে হয়, রাটিফাই করতে হয়, যে মতামতটা নিতে হয় চুক্তির ব্যাপারে পার্লামেন্টে। এখন পার্লামেন্ট ছিল না, তো কি করবে? তো আপনার ন্যাশনাল গুরুত্বপূর্ণ ইস্যুতে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন চেষ্টা করেছে টাইম টু টাইম রাজনৈতিক দলগুলোর সাথে মতামত নেবার। চুক্তির ব্যাপারে কথা আসছে, রাজনৈতিক দলের মতামত নিয়ে তো আপনি চুক্তি করতে পারবেন না। তো যেটা করণীয় ছিল, যারা যেটা বলেছে যে ওটাই রাইট কোর্স অফ অ্যাকশন ছিল, রাজনৈতিক দলকে ইনফর্ম রাখা, এই কাজগুলো হচ্ছে। যেমন ধরেন ইনভেস্টমেন্ট সামিট যখন করেছে, পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে করেছে, কিন্তু এরকম আমরা যেটা আশ্বস্ত হয়েছিলাম পররাষ্ট্রমন্ত্রী বলবার পরে, যদি রাজনৈতিক দলগুলো জেনে থাকে তাহলে এখানে কোনো ইস্যু নাই। তাহলে এখানে এখন ইস্যু হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের অর্থ বাণিজ্য এই মিনিস্ট্রিগুলো এখন এটাকে রিভাইজ করে বলা দরকার যে এখানে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে এরকম কোনো মেজর ইস্যু আছে কিনা। যদি থাকে সেটাকে রিনেগোশিয়েট করা দরকার আমেরিকার সাথে, যেহেতু আমাদের সাথে তাদের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন আছে, যোগাযোগ আছে, আপনি যে কোনো সময় একটা বিষয় ওপেন করার সুযোগ আছে, এটা একেবারে নাই হয়ে গেছে না।
গুরুত্বপূর্ণ হচ্ছে জামাতের প্রেসিডেন্ট আজকে যেটা বললেন যে আমি আসলে জানতাম না, আমাকে বলা হয় নাই, এইটা হচ্ছে খুব সিরিয়াস মন্তব্য। যে একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে বড় দুইটা দল জানতো, কিন্তু তার ভিতরে একটা দল বলছে আমরা জানতাম না। তাহলে প্রশ্ন হচ্ছে বিএনপি জানতো কিনা? তাহলে কি বিএনপিকে জানিয়ে করেছে? তাহলে বিএনপি দল আকারে তাদের বক্তব্য আসা দরকার যে আসলে তাদের ব্যাপারে, এই ব্যাপারে তাদের অবস্থা কি। তিনি তো বিএনপির অংশ হয়ে গেছেন, বিএনপির মন্ত্রিসভায় যেহেতু আছেন, বিএনপির অংশ। আলটিমেটলি যেটা হচ্ছে ক্যাবিনেট রেসপন্সিবিলিটি আছে, কালেকটিভ রেসপন্সিবিলিটি, এবং এরকম একটা কমেন্ট যখন পররাষ্ট্রমন্ত্রী করেছেন, আমার ধারণা উনি প্রধানমন্ত্রীর সাথে কথা না বলে এটা করার কথা না, কারণ এটা তার মিনিস্ট্রির বিষয় না সরাসরি, এটা কমার্স মিনিস্ট্রির বিষয়। তাহলে সেক্ষেত্রে সার্টেনলি কোনো না কোনো ফর্মে প্রাইম মিনিস্টারের একটা নড আছে এখানে। তো সেক্ষেত্রে তাদের জামাতের সাথে বসা দরকার, পররাষ্ট্রমন্ত্রীর বসে এটা ক্লিয়ার করা দরকার যে আসলে এখানে কি হয়েছে। এই গ্যাপগুলো যেটা করে সরকারের সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়িয়ে দেয়। এবং সংসদ বসতেছেন আগামী সপ্তাহে, সংসদ বসলে যেটা হবে এই প্রত্যেক দিন এই বিষয়গুলো সংসদে আলোচনা হবে, সরকারি দল বিব্রতকর অবস্থায় পড়বে, সেইটার বিরোধিতাও করতে পারবে না, পক্ষেও যেতে পারবে না, গণমাধ্যমে এই কথাগুলো আসবে। তো আমার মনে হয় যে এটা নিয়ে সিরিয়াসলি বিরোধী দলের সাথে বসা দরকার, বসে এটা আলাপ করা দরকার, যেটা নিয়ে ফার্দার কথা বললে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা হবে না ক্ষুণ্ণ হবে। যেটা হওয়া দরকার, স্বার্থ রক্ষা করবার জন্য যা করা দরকার সেটা করা উচিত। আমরা এই প্রশ্ন স্পষ্ট। আরেকটি প্রশ্ন রাখতে চাই, যেটি এম এ আজিজ ভাইকে শুনছিলাম, যে এই যে সৈয়দা রেজওয়ানা হাসানের যে বক্তব্য, এই বক্তব্যে আমি আজিজের সাথে একমত। আমি বক্তব্যটা শুনেছি। হ্যাঁ, রেজওয়ানা আপাকে তো আমরা অনেকদিন থেকে চিনি, মানে এবং গত 16-17 মাস তো আমরা একসাথে বিভিন্ন ফর্মে কাজ করেছি। উনি এরকম একটা দল কানা, দল বিদ্বেষী টাইপ লোক এরকম আমার কাছে মনে হয়নি। আচ্ছা, ওনার কিছু কিছু মানে ভ্যালু সিস্টেম আছে যেগুলোকে উনি বিশ্বাস করেন, ওগুলো নিয়ে উনি কাজ করেন। পরিবেশ একটা, নারীর অধিকার, ক্ষমতায়ন একটা, এই ধরনের অনেকগুলো বিষয় নিয়ে উনি কাজ করেন। তো সেখানে কারেক্টলি পুরো জিনিস যেটা আলোচনাতে এসছে সেটা হচ্ছে উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠী যেগুলো আছে, মাজার ভাঙা, কবর ভাঙা, এইখানে ওইখানে স্থাপনা ভেঙে দেয়া, অথবা ধরেন এই বাউল টাইপের লোক দেখলে এটা করা, এই কাজগুলোকে কিছু লোক তো করে। এই ধরনের ধর্মীয় উগ্রপন্থী মানুষ তো এই সমাজে আছে, It's a fact। এবং প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র এই ধরনের মানুষদেরকে কি মানে প্রমোট করে কিনা, প্রমোট করেছে কিনা, সেই প্রসঙ্গে উনি বলেছে যে না, আমরা সমাজের কোনো উগ্র শ্রেণীকেই প্রমোট করি না, প্রমোট করে নাই, মেইনস্ট্রিম হতে দেয়নি। চমৎকার। কিন্তু এই যে জামাতে ইসলাম এই বক্তব্যকে পুঁজি করে এখন যে রাজনীতির মাঠকে অস্থির করার চেষ্টা করছে, বা তারা আজকে কর্মসূচি পালন করলো এবং বক্তব্য দিয়েছে, কিছু কিছু কর্মী, যদিও দায়িত্বশীল মহল থেকে আসেনি, বক্তব্য এমন এসেছে যে ঈদের পরে সরকার পতনের আন্দোলন নামবে তারা। মানে এইগুলাকে এই একটি সময়ে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় না তেমন কিছু হবে, এটা জাস্ট রাজনৈতিক রেটরিক। আমি যেটা মনে করি একটা হলো যে আমি বিশ্বাস করি কিছু না কিছু অংশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। বিএনপি আমার ধারণা ক্ষমতায় আসতো 160-70 সিটে, 111-এর সরকারের মতো। 2008-এর নির্বাচনে যেভাবে আওয়ামী লীগ এমনিতেই ক্ষমতায় আসতো, ইঞ্জিনিয়ারিং করে তাকে ল্যান্ডস্লাইডে নিয়ে গেছে। আচ্ছা, ঠিক একই রকম আমিও মনে করি যে একটা অংশর, আমার যে ইনফরমেশন আছে ভিতরকার বিভিন্ন জায়গা থেকে যেগুলো আমি পেয়েছি, যে এখানে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে 50-60টা সিটে, যেটা দিয়ে আপনার বিএনপিকে ল্যান্ডস্লাইড করে দেওয়া হয়েছে। আচ্ছা, একটু এখন প্রশ্ন হচ্ছে শেষ করেন যে এই যদি আপনি ইঞ্জিনিয়ারিংটা হয়ে থাকে তাহলে এটা দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কে? জামাত, জনগণ। মানে জনগণ তো ধরেন সেকেন্ডারি, দল হিসেবে, সিট, দল আকারে, সংসদে ক্ষমতা আকারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত। তাহলে এখন জামাত তার জায়গা থেকে তো বোঝার চেষ্টা করবে কারা কারা এই অ্যাডমিনিস্ট্রেশনে আমাকে ক্ষতি করবার জন্য অ্যাক্টিভলি কাজ করেছে। এখন যেই উপদেষ্টারই একটু টুকটাক ভুল দেখতে পাচ্ছে, সেটাকে ইঞ্জিনিয়ারিং এর সাথে ট্যাগ করা, কানেক্ট করাটা আমি ন্যায্য মনে করি না। ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু এটা হয়ে থাকে প্রধান উপদেষ্টা ছাড়া, প্রধান নির্বাচন কমিশনার ছাড়া, আমাদের বিভিন্ন যে বাহিনী প্রধান যারা আছে তাদের সম্মিলিত সিদ্ধান্ত ছাড়া এটা হওয়া সম্ভব না। কারণ ইঞ্জিনিয়ারিং এর লেভেল আছে, ইঞ্জিনিয়ারটা কিভাবে করতে হয়। আপনি কিসের ভিত্তিতে বলছেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে? মানে ইঞ্জিনিয়ারিংটা হয় কিভাবে? এখানে আমরা দেখলাম তো পরিপূর্ণ স্বচ্ছতা আছে, কেন্দ্র বাই কেন্দ্র রেজাল্ট ঘোষণা হচ্ছে, প্রত্যেকটা দলের এজেন্টদের স্বাক্ষর আছে, তারপরে ইঞ্জিনিয়ারিংটা কিভাবে? অনেকভাবে হয়। প্রথম ভাবে যেটা হয় ইঞ্জিনিয়ারিং, আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হচ্ছে আপনি মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে যদি দেন। আচ্ছা, প্রশাসন, যেমন ধরেন আমি
এই সেন্টারটায় ডিস্টার্ব করবে কারা? 4-5টা লোক আছে যারা প্রচুর ডিস্টার্ব করে। তারা ভোট জালিয়াতি করবার চেষ্টা করবে, প্রিজাইডিং অফিসারকে আপনার পিস্তল ধরে টাকাইছে, আধা ঘন্টা টাকা চলে গেছে। এখন এই লোকগুলোকে আমি বললাম প্রশাসনকে যে আপনারা নির্বাচনের 7 দিন 10 দিন আগে এই মানুষগুলোকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেন, 2 সপ্তাহের জন্য শুধু গ্রেফতার করে রাখেন। প্রশাসন করলো না। কেন করে নাই? কারণ সে জানে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, অতএব বিএনপি ক্ষমতায় আসলে আমার কেরিয়ার, আমার একটা ভালো পোস্ট এগুলো থাকবে না। আসলে এইরকম সেন্টার বেস যে শতাধিক লোক এলাকায় যে থাকলো, তারা আমাকে ভোট দেবে এমন মানুষগুলোকে প্রচণ্ড হুমকির মধ্যে রেখেছে, তারা ভোট কেন্দ্রে আসে নাই। তাহলে আমি কি নির্বাচনে পিছিয়ে গেলাম না? যে 100টা লোক ওই সেন্টারে গিয়ে আমাকে ভোট দিত, সেই মানুষগুলো সেন্টারে আসে নাই, ভয়ে আসছে, এসে সে ভোট দিতে পারে নাই, লাইনে দাঁড়ানো অবস্থা থেকে বাড়ি পাঠাই দিচ্ছে। এটা আপনি সিস্টেমেটিক্যাল অনিয়ম বা আমাদের দেশের যে মানে এটাই তো পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং, সমর্পিত কালচার, এটাই তো পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং কিভাবে বলবো? এটাই তো পরিকল্পিত ইঞ্জিনিয়ারটা কে তাহলে? ইঞ্জিনিয়ার তো প্রশাসন না, প্রশাসন এই জিনিসটা হইতে অ্যালাউ করলো। আপনাকে যেমন ধরেন আমি যদি স্পেসিফিক হয় না, কারণ কি যদি একটু বলি, আমাদের একজন উপদেষ্টাও বলেছিলেন যে প্রশাসনও তো ভাগবাটোয়ারা হয়েছে। আপনি ধরা যাক গাজীপুরে যদি বিএনপির হয়ে থাকে, কুড়িগ্রামে জামাতের, সেখানে তো আবার লেভেল প্লেইং অন কাইন্ড অফ হয়েই যায়, তাই না? বিএনপিটা হয় না কেন? বিএনপি দল আকারে শক্তিশালী। আচ্ছা, আপনি সেন্টারে তার ক্ষমতার ভারসাম্য প্রত্যেকটা সেন্টারে আছে, কারণ সে আওয়ামী লীগের সাথে নির্বাচনী ফাইটটা করেছে। আচ্ছা, অন্য কোন দলের সেই পরিমাণ সক্ষমতা নাই তার ভোটারদেরকে নিরাপত্তা দেওয়া। তাহলে তো তারপরে হচ্ছে থার্ড, কিভাবে ইঞ্জিনিয়ারিং হয় আপনি জিজ্ঞেস করেছেন। আচ্ছা, হ্যাঁ, থার্ড ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি এজেন্ট বসতে দিলেন না। আচ্ছা, আমাদের বহু এলাকাতে টেবিল সহ এজেন্ট উঠায় দেওয়া হয়েছে, আগের রাতে কারা এজেন্ট, বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে। তাহলে আমার অনেক সেন্টারে আমার এজেন্ট ছিল না। আচ্ছা, তাহলে এজেন্ট না থাকার কারণে কি হয়েছে? আমি বঞ্চিত হয়েছি না? এখানে একটা সেফগার্ডের জন্য বঞ্চিত হয়েছি। চতুর্থত হচ্ছে শীট আসে ভোটের সর্বশেষ, সবাই মিলে গোনার পরে যেটা হয়, এইটাতে প্রিজাইডিং অফিসাররা আগেই অ্যাডভান্স সিগনেচার করে রাখে। এখন সিগনেচার করে রাখলেন আমি কি 370 ভোট পাইলাম না 1370 ভোট পাইলাম, এটা তো আপনি ওভাররাইড করতে পারবেন না। আগের থেকে তো সিগনেচার করার নিয়মই নেই, কিন্তু করে রাখে, ভয় দেখায়, না করলে সেন্টারে বসতে দেবে না। আচ্ছা, সবাই মিলে এরকম ঘটনা ঘটেছে। আমাদের প্রচুর সেন্টারে পোলিং এজেন্টদেরকে বাধ্য করা হয়েছে আপনার সকালে গিয়েই সেই শিট সিগনেচার করে রাখতে। কারণ এগুলো অনেক ব্যস্ততা থাকে, পরে পারবো না, সময় থাকে না, তাড়াতাড়ি এখনই করে দেন। এখন আপনি সিগনেচার করা শিটটাই কি আপনি ইউনো অফিসে পাঠিয়েছেন, ডিসি অফিসে পাঠিয়েছেন, না আসলে অন্য একটা শিট আপনি পাঠিয়েছেন? আমি তো জানি না, কারণ আমি তো আগে সিগনেচার করে দিয়েছি। এবং এই ইঞ্জিনিয়ারিংটা করতে কিন্তু বেশি সেন্টার লাগে না। ধরুন আমার 126টা সিট সেন্টার, আপনি যদি 10-15টা সেন্টারে আমাকে 1000 ভোটের ডিফারেন্স করে দেন, তাহলেই হচ্ছে ব্যাপক মাত্রায় হেরে যাব। জি, কারণ এটা আপনি করতে পারবেন না অন্য কোনো ভাবে। ধন্যবাদ। এরপরে হচ্ছে ডিসি অফিসে আছে, মানে এখানকার অনেকগুলো স্টেজ আছে ইঞ্জিনিয়ারিং করবার পারে। জি, ধন্যবাদ। আমরা একটু এমএ আজিজ আপনাকে শুনি। আপনার কি মনে হয়, আসাদুজ্জামান ফুয়াদ যেমনটি বলছিলেন ইঞ্জিনিয়ারিং হয়েছে? ইতিমধ্যে অভিযোগ বিএনপির ভিতরে 30টা সিটে আসছে। আচ্ছা, এবং কোর্ট বলছে তাদের কাগজপত্র তলব করা। বিএনপিও দিছে অভিযোগ, কিন্তু যেখানে বিএনপি এবং জামাতের প্রার্থী, স্পেসিফিক বিএনপি হতে পারে, 11 দল বলছি না, 11 দলের ভিতরে তো এবি পার্টিও আছে, এবি পার্টি আছে। আমি স্পেসিফিক্যালি জামাত এবং বিএনপি এবং জামাত যে সিটগুলো কনফার্ম জিতবে আশা করেছে, সেই সিটগুলোতে কোনো রকম ভোট কারচুপি হয়েছে এটা আমার কাছে মনে হয় না। অন্য সিটে হতে পারে, যেমন বিএনপির সাথে শরিক কিছু দল আছে সেখানে হতে পারে, জামাতের সাথে শরিক দলগুলি আছে সেখানে যে ছোট দল আছে সেগুলোর সাথে হতে পারে, কিন্তু বড় ধরনের হয়নি। আর যে কারচুপির অভিযোগটা বিএনপি বা জামাত থেকে উত্থাপিত হয়েছে, তাতে তো সরকার গঠনের কোনো সমস্যা হয় না। ওই সিটগুলো যদি বাতিলও হয়ে যায় তাতেও রেজাল্ট বিএনপি সরকার গঠন করে। সুতরাং আমার মনে হয় সবাই অভ্যুত্থানের শক্তি, তো এই অভ্যুত্থানের শক্তির ভিতরে যতটা সম্ভব সহনশীলতা বজায় রাখা, যাতে দূরত্ব তৈরি না হয়। দূরত্ব যত বেশি তৈরি হবে
তত কিন্তু ফেসিবাদের আগমন ঘটার সম্ভাবনা তৈরি হবে। সুতরাং সংসদ 12 তারিখে বসবে, এই ইস্যুগুলো সংসদেও আলোচনা হতে পারে, সমস্যা নেই, আলোচনা করে সমাধান করা। আর যদি সত্যিকার অর্থেই কোথাও কারচুপি হয়, এটা তো কোর্টে গেছে, এটা ভেরিফাই হবে, তো হয়ে যদি হয় রেজাল্ট উল্টা হবে, সমস্যা নাই। কিন্তু আমাদের দেশে যে আগের সরকারগুলোতে দেখা গেছে যে একটা ভোটে কোনো অভিযোগ দিলে আর একটা ইলেকশনের সময় রেজাল্ট হয়, তা যেন না হয়, খুব কুইক যেন হয়। এইটা হলো ব্যাপার। জি, আমরা পরের প্রসঙ্গে আসি। জুলাই সনদ ও গণভোটের বৈধতা প্রশ্নে হাইকোর্টের যে রুল জারি হয়েছে, এ বিষয়ে কি বলবেন? অনিশ্চয়তায় পড়ে গেল জুলাই সনদ? আমার ধারণা, যেহেতু 12 তারিখে নির্বাচন, সংসদ বসছে, এখানে কোর্টে তো যেহেতু গেছে, কোর্টে তো একটা নিশ্চয়ই একটা অবজারভেশন দিবে। সেখানে ধরেন আমার বক্তব্য কিন্তু বরাবর যে কথা বলেছি একই কথা বলবো, যে জুলাই সনদ এবং সংসদের সাথে কিন্তু সম্পর্ক নাই, আমি দেখব। কারণ এই সরকার ছিল, অন্তর্বর্তী সরকার ছিল সাংবিধানিক সরকার। সুতরাং আদেশ দিয়ে এইভাবে সংস্কার, 84টা সংস্কার কনসিডার করে 4 দফা 4টে করে দেওয়া, প্রেসিডেন্টের আদেশ দিয়ে, এটা কিন্তু আইনে কভার করে না, অর্থাৎ এই আদেশ সংবিধান কভার করে না। এখন প্রশ্ন হচ্ছে, আবার জুলাই সনদে আমার কাছে আছে, যেটাতে বিএনপি বলছে বরাবরই যে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু ইতিমধ্যে অপোজিশন থেকে আপনার ডেপুটি স্পিকার চেয়েছে, এটা কিন্তু সনদের বাইরে থেকে, ওই জুলাই সনদের বাইরে থেকে আসছে, যদি দাবি ছিল। সরকারও তো, মানে সরকার পক্ষ এখানে হচ্ছে, আমি শেষ করি, ধরেন কোনো একটা যেখানে বিএনপি বা অন্য কোনো দল বা ধরেন ফুয়াদ ভাইরাও কোথাও নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই জুলাই সনদে কিন্তু উল্লেখ আছে, কিন্তু ওইখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানেই লাস্টে নোট আছে। নোট হলো যে জনগণের যদি তারা ম্যান্ডেট পায়, মানে ইশতেহারে দিয়ে জনগণের যদি ম্যান্ডেট পায়, সংখ্যাগরিষ্ঠ ম্যান্ডেট পায়, তাহলে এটা তাদের মতো করে করতে পারবে। তার মানে হচ্ছে নোট অফ ডিসেন্ট যেগুলোতে বিএনপি দিয়েছে, বিএনপি যেহেতু 2/3 মেজরিটি পেয়ে গেছে, এটা তাদের সাথে নেগোশিয়েট করেই করতে হবে, নাহলে তো তারা 2/3 মেজরিটি, ওরা এখন জুলাই সনদের যেটা নোট অফ ডিসেন্ট যেটা লেখা আছে দলিল, সেটা বাইরে যদি না যায় বিএনপি, তাহলে তো তাকে এমনি আন্দোলন সংগ্রাম করে তো করা, দেশে ক্রাইসিস তৈরি হতে পারে, কিন্তু আইনগতভাবে কোনো চেঞ্জ হবে না। এই জন্য আমার মনে হয় যে সংসদে যাওয়া উচিত, সংসদে গিয়ে আলোচনা করে, উভয় পক্ষ আলোচনা করে, সংস্কার তো লাগবে, কারণ শেষে তো যে অভ্যুত্থান ঘটেছে সেখানে আপনার ফেসিবাদের বিলোপ চাইছে, ফেসিবাদের বিলোপের প্রতিশব্দ গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, মিনিমাম মানবিক বাংলাদেশ পর্যন্ত নাই বা গেলাম। তো এই 3টা জিনিস হতে যতটুকু সংস্কার লাগে, সেই সংস্কারটাটুকু উভয় পক্ষ করুক। অভ্যুত্থানের শক্তিই তো সংসদে গেল, সুতরাং তারা সবাই ঐক্যমত্যভাবে, সংসদে তো আলটিমেটলি ধরেন যেটা গণভোট হয়েছে সেটাও তো সংসদে আইন করতে হবে, সংসদ ছাড়া তো হবে না। সুতরাং সংসদে বসে এটা একটা সমাধান করুক, এটা আমাদের জনগণ হিসেবে আকাঙ্ক্ষা। জি, ধন্যবাদ আপনাকে। আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে গত সরকারটা আসলে তার স্ট্যাটাস কি, সে কি সাংবিধানিক সরকার? সাংবিধানিক সরকার না। সংবিধানের মাঝখানে কোনো প্রভিশন নাই যেটা দিয়ে এরকম একটা সরকার হুট করে হইতে পারে, যে একজন প্রধানমন্ত্রী চলে গেছে, যিনি বলছেন যে আমি তো রিজাইন করি নাই, হাসিনা বলছে না যে আমি তো রিজাইন করি নাই, চুপ্পু কোথায়, ওটা আমার কাছে নাই, তার কাছে কোনো রেজিগনেশন লেটার নাই। হাসিনা বলছে যে আমারে বলছে বিমানে উঠায় যে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া নিয়ে যাইতেছে, কিন্তু আমারে নিয়ে গেছে ভারতে। এগুলো আমার সাথে প্রতারণা করা হয়েছে। তাহলে বাংলাদেশে এখন প্রধানমন্ত্রী কে? একবার নির্বাচন হইলে তো ধরে না হয় যে একজন মানুষ 5 বছরের জন্য একটা সংসদ প্রধানমন্ত্রী তৈরি হয়। সংসদ কে ভেঙে দিতে পারে? প্রধানমন্ত্রীর লিখিত অনুরোধে রাষ্ট্রপতি ভাঙতে পারে। হাসিনা লিখছে কোথাও? হাসিনা চুপ্পুরে কোথাও লিখছে যে এই সংসদটা তুমি ভাঙা দাও? চুপ্পু যে সংসদ ভাঙা দিল। তাহলে প্রধানমন্ত্রী হাসিনা আছে, সংসদ বহাল আছে, এরকম একটা সময় নির্বাচন হইল কিভাবে? কিসের ভিত্তিতে? কোন সংবিধানে লেখা আছে? আজকে বিএনপি সহ যারা বলছে যে গত সরকারটা সাংবিধানিক সরকার ছিল এবং যার উপরে ভিত্তি করে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তারা আসলে আগুন নিয়ে খেলছেন। যেভাবে হাসিনা 11, 12, 13-তে কেয়ারটেকারের গভর্নমেন্টের প্রভিশন নিয়ে খেলছে,
কোনো ম্যান্ডেট ছাড়া, ম্যানিফেস্টোতে বলা ছাড়া এসে একতরফা সংসদের যে কমিটি করা হয়েছিল হাসিনার আমলের করা, যে পার্লামেন্টারি কমিটি ছিল, যে সংবিধান সংশোধন করা হবে কিনা, কেয়ারটেকার প্রভিশন বাতিল করা হবে কিনা, সেই কমিটি সুরেন্দ্র সেনগুপ্ত সেটার ছিল, প্রধান ছিল, সাদাত চৌধুরী সমস্ত ডেপুটি ছিল সেই কমিটির, তারা পর্যন্ত রিপোর্ট দিয়েছে হাসিনাকে যে এটা বাতিল করা ঠিক হবে না। হাসিনা এককভাবে সেটা করেছে এবং এটা করার ফল কিন্তু হাসিনার ভালো হয়নি। জনগণ, নির্বাচন, ভোট সবকিছু এলোমেলো হয়ে গেছে বাংলাদেশে এবং তাকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। জুলাই সনদ নিয়ে বিএনপি যেটা করছে এক্স্যাক্টলি ওই সংবিধান সংশোধন নিয়ে হাসিনা যেভাবে আগুন নিয়ে খেলছে, বিএনপি সেই আগুন নিয়ে খেলছে। কারণ আমি সেই কমিশনে উপস্থিত ছিলাম, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, সেখানে আলোচনা, সেখানে কনসেনসাস, ঐকমত্য, সবাই মিলে কি করবার সিদ্ধান্ত হয়েছে। তার প্রত্যেকটা জায়গায় জুলাই সনদে বিএনপি স্বাক্ষরপ্রত করেছে। স্বাক্ষর করার পরে সনদে বলা আছে নির্বাচনের অর্ডার দেওয়া হয়েছে না, গণভোট হবে, জাতীয় সংসদ নির্বাচন হবে, নভেম্বর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার আসছে না, তো অর্ডারের 50% আপনার পক্ষে গেছে, এই জন্য আপনি ওইটা মানছেন, বাকি 50% আবার আপনার পক্ষে যায় না, এই জন্য আপনি মানছেন না, তাহলে নির্বাচন বাতিল করে দিতে হবে। তো যদি জুলাই সনদ বাতিল করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে জাতীয় সংসদের 12ই ফেব্রুয়ারি নির্বাচন বাতিল করে দিতে হবে, একই ফর্মুলাতে, একই প্রসেসে হয়েছে। না, আপনি যেটা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা তো যখন সংবিধান ক্রাইসিসে পড়েছে, লিখিত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী লিখিতভাবে রাষ্ট্রপতিকে অনুরোধ করেননি বা করেছেন সেই কোনো ডকুমেন্ট সামনে আসেনি এখনো পর্যন্ত সংসদ। হাসিনা বলছে, আমি তো করিনি। হ্যাঁ, হাসিনা বলছে, তিনি বলেছেন করেননি, কিন্তু তিনি সহ সংসদের অধিকাংশ সংসদ সদস্য পালিয়ে গেছেন, দেশ ছেড়েছেন। এটা তো পালিয়ে যাওয়া কি সাংবিধানিক প্রক্রিয়া? না, এটা তো একটা সরকার পালিয়ে যাওয়া কি সাংবিধানিক প্রক্রিয়া? না, সাংবিধানিক প্রক্রিয়া সংবিধানের বাহিরের প্রক্রিয়া। তখন তো সংবিধান সমাধানে আসতে হবে। পরে তখন 106 এর অধীনেই তো, আর্টিকেলের অধীনে 106 এর রেফারেন্সটা কে দেয়? এটা কে দিতে পারে? প্রধানমন্ত্রী দিতে পারে। না না, এটা রিকোয়েস্ট করবে কে? প্রধানমন্ত্রী তো নেই। তেরি তো প্রশ্ন। তাহলে 106 এর রেফারেন্সটা আসলো কোথা থেকে? ট্রিগার পয়েন্টটা কোথায়? এটা ট্রিগার পয়েন্ট। তো আপনি যদি সংবিধানে যান তাহলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, বিষয় হচ্ছে আমরা যেটা বারবার বলেছি, এটা গণ অভ্যুত্থানের সরকার। একটা দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে যুদ্ধের মতো, যে 70 সালে আওয়ামী লীগের নেতা কর্মীরা এমপি হইলো কিসের ভিত্তিতে? পাকিস্তান রাষ্ট্র বহাল রাখার জন্য, তাই না? হ্যাঁ, পাকিস্তান রাষ্ট্রের অধীনে তারা এমপি হয়েছে না 70-এর নির্বাচনে। হ্যাঁ, তাহলে তারা মুক্তিযুদ্ধ করে কিভাবে? পাকিস্তানের সংবিধানে লেখা ছিল যে এই রাষ্ট্রের এমপি হয়ে এই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে, তাও শত্রু রাষ্ট্রের সহযোগিতা। সরকার তো গঠন করেননি তখন। না, এমপি তো হইছে, পাকিস্তান ফ্রেমওয়ার্কের অধীনে তো সে এমপি হইছে। না, সবকিছু স্মুথলি চললে তো এমপি হিসেবেই তারা। না, কিন্তু সে যুদ্ধ করতে পারে কিনা? যে রাষ্ট্রের এমপি হইছে সেই রাষ্ট্রের বিরুদ্ধে সে যুদ্ধ করতে পারে কিনা সংবিধান মোতাবেক? যুদ্ধ কি সংবিধান মেনে হয়? এক্স্যাক্টলি, এটাই হলো মূল কথা, যে মুক্তিযুদ্ধ, মুক্তির লড়াই, গণ অভ্যুত্থান, এগুলো কখনো সংবিধানে হয় না। এবং যারা যারা এই আওয়ামী বয়ানটাকে কার্যকর করবার চেষ্টা করছেন তারা আসলে আগুন নিয়ে খেলছেন। তারা 24-এর কোটি কোটি তরুণদের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে খেলছেন। মানে আওয়ামী লীগকে পেলেন কোথায়? বিএনপি তো এই বয়ানটা গত 2 বছর কারা দিয়েছে? আওয়ামী বুদ্ধিজীবীরা, আওয়ামী সাংবাদিকরা, আওয়ামী লীগ, তারাই তো বারবার দিয়েছে। আওয়ামী লীগ থাকবে না কেন? বাংলাদেশের এখনো ডমিনেন্ট এস্টাবলিশমেন্ট আওয়ামী লীগের দখলে না। এসালম কি মাল? এসালমের এস্টাবলিশমেন্ট দেখতে পাচ্ছেন না? দুদকে, আইসিটিতে, বাংলাদেশ ব্যাংকে, বিভিন্ন জায়গায় এসালম দেখতে পাচ্ছেন না? না, সব জায়গায় এসালম আছে। কোথায় এসালম নাই? আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, লাস্ট 1 মিনিট যদি আপনি একটু শেষ করতেন। এখন আমি শেষ করি যে ধরেন সেনা প্রধান তখন ফুয়াদ ভাইদের বঙ্গভবনে ধরে আনলো। এখন ওই দিন জানি তো রাজনীতিবিদদের ধরে আনলো, তখন প্রেসিডেন্ট আমন্ত্রণ জানিয়ে এনেছেন। হ্যাঁ, ওই আর কি ওইটাই আসল শব্দ, ধইরা উঠায় নিয়ে গেছে আর কি। বলছে চলেন, চলে গেছে, ডাকছে ক্যান্টনমেন্টে, তারা তো শহীদ মিনারে যায় নাই, অন্য জায়গায় যায় নাই, গেছে বঙ্গভবনে গেছে। প্রেসিডেন্ট 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স চাইছে। হ্যাঁ, রেফারেন্স আসা দেরি দেখে তখন কে রেফারেন্স মুভ করবে? তখন ওই যে এখন এমপি হলো না, আইনমন্ত্রী হয়েছে, ওনাকে অ্যাটর্নি জেনারেল বানানো হয়েছে। অ্যাটর্নি জেনারেল হয়ে উনি মুভ করছে, উনি হাজির হয়েছে। তখন এইটা আসছে, ওটা আসার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে যখন আসছে তখন সংবিধানেরই 134 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। আমি ওই বঙ্গভবনে দাওয়াতে ছিলাম।
এখন আমার প্রশ্ন হচ্ছে, এদিকে প্রেস সেক্রেটারি তো সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলতেন, তিনি কিন্তু বলেছেন এটা সাংবিধানিক সরকার। আচ্ছা, এখন যদি আপনার ধরেন রাষ্ট্রপতি, তো এই জন্য বলছে এটা সাংবিধানিক সরকার। এখন আমার কথা হলো অভ্যুত্থানের শক্তির ইলেকশন করছে, তারা একই সমাধান করুক। দর্শক ধন্যবাদ জানাই আপনাদের। আজকের মতো শেষ করতে হচ্ছে। আগামীকাল দেখা হবে একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে, আলোচনা হবে নতুন কোনো বিষয়ে। ধন্যবাদ।